মধ্যপ্রাচ্য জুড়ে বারুদের গন্ধ। আর এই বারুদের গন্ধের মধ্যেই রাশিয়ার পক্ষ থেকে এমন এক প্রস্তাব এসছে যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি বৈঠকে সরাসরি ইরানকে প্রস্তাব দিয়ে বলেছিল যে ইরান এতদিন অবধি যে ইউরেনিয়াম এনরিচমেন্ট করেছে, অর্থাৎ পারমাণবিক যে স্টক ফাইলগুলো আছে, যে কণাগুলো আছে, সেগুলো সমস্ত কিছু আমেরিকার হাতে তুলে দিতে হবে এবং পরবর্তী 20 বছর তারা এই ধরনের এনরিচমেন্ট আর করবে না, এই রকম লিখিত গ্যারেন্টি দিতে হবে। ইরান পরিষ্কার বলে দেয় যে আমরা নিউক্লিয়ার এনরিচমেন্ট পরবর্তী 5 বছরের জন্য বন্ধ রাখতে পারি, কিন্তু কোনো অবস্থাতেই আমেরিকার হাতে আমাদের নিউক্লিয়ার স্টকপাইল বা ইউরেনিয়াম স্টকপাইল তুলে দেব না। বোঝাই যাচ্ছিল যে ইরান এবং আমেরিকার মধ্যে সব থেকে বড় যে কারণে বিরোধ, তা হলো বিশ্বাস। ইরান ভাবছে যদি আমেরিকাকে তারা এই স্টক ফাইল দেয় তাহলে ভবিষ্যতে আমেরিকা সেটি আর ফেরত দেবে না। আর আমেরিকা ভাবছে ইরান যদি 5 বছরের জন্য বন্ধ রাখতে পারে, মানে এই কথাটা যদি তারা দেয়, তাহলে হয়তো লুকিয়ে লুকিয়ে তারা এখনকার মতোই এই এনরিচমেন্ট করে ফেলতে পারবে, কারণ 5 বছর অত্যন্ত কম একটি সময়। 5 বছর পর তারা যদি আন্তর্জাতিক স্তরকে ঘোষণা করে যে তারা ইউরেনিয়াম এনরিচমেন্ট করেছে, তাহলে গোটা বিশ্বের কাছে আর কিছু করার থাকবে না। ফলে ন্যূনতম 20 বছর ধরে সেই স্টক ফাইলগুলো আমেরিকার কাছে রাখতে হবে এবং নিউক্লিয়ার এনরিচমেন্ট বন্ধ করতে হবে এবং নিউক্লিয়ার প্ল্যান্টগুলোকে ধ্বংস করতে হবে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে গোটা বিশ্ব যখন কার্যত ভাবছে যে কোন জায়গায় পুরো বিষয়টি যাচ্ছে, তখনই রাশিয়ার পক্ষ থেকে একটি প্রস্তাব এসছে এবং এটাকে প্রস্তাব কম, অনেক বেশি কূটনৈতিক চাল বলে আমার ব্যক্তিগত অভিমত। কেন আমি এই কথা বলছি তাও আমি ভিডিওতে বিশ্লেষণ করব। যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, কারণ অনেকে আমাকে ভিডিওতে বলছেন যে আমাদের নোটিফিকেশন আপনাদের কাছে যাচ্ছে না। ফলে যদি ভিডিওতে ধারাবাহিকভাবে যে কোনো কিছু কমেন্ট করেন, তাহলে ইউটিউব আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে দিতে পারে, রেকমেন্ড করতে পারে। যাই হোক, এবার মূল বিষয়ে ফিরি। এখানে রাশিয়ার পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে রাশিয়া বলেছে যে ইরানকে কোনোভাবেই আমেরিকার হাতে স্টক ফাইল বা এই যে স্টক ফাইল ইউরেনিয়ামের যে আসল যে উপাদান আছে সেটা তুলে দিতে হবে না। ইরান চাইলে রাশিয়ার কাছে তাদের পারমাণবিক উপাদানগুলো জমা রাখতে পারবে এবং সেটা 5 বছরের জন্য রাখবে কি 20 বছরের জন্য রাখবে সেটা তো ইরানের সিদ্ধান্ত, সে বিষয়ে রাশিয়া কিছু বলবে না। কিন্তু রাশিয়া ইরানের পাশে দাঁড়িয়ে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে আমেরিকাকে ভরসা করা কোনোভাবেই ইরানের উচিত হবে না। এবার এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন হলো দুটো। 1 নম্বর প্রশ্ন হলো যে ইরান এই ইউরেনিয়াম এনরিচমেন্ট কত বছরের জন্য বন্ধ করবে, 5 বছর নাকি 20 বছর? এবং 2 নম্বর যে পয়েন্টে প্রশ্নটি উঠলো তা হলো রাশিয়ার এই প্রস্তাব আমেরিকা কি মেনে নেবে? মানে আমেরিকা কি খুশি হবে যে ইরান তাদের নিউক্লিয়ার যে প্রোগ্রামের যে এনরিচমেন্ট যে উপাদান সেগুলোকে পুতিনের কাছে জমা রাখতে? কারণ পুতিন তো কালকে চাইলেই ইরানকে একবার ফেরত দিয়ে দিতে পারে এবং বলতে পারে যাও ভাই তোমরা যা ইচ্ছা করে নাও, আমাদের কাজ ছিল সাময়িকভাবে বিষয়টিকে সংরক্ষণ করা এবং আমরা সেটা করে যুদ্ধটা আপাতত বন্ধ করেছি, কারণ যুদ্ধ যদি চলে গোটা বিশ্বে জ্বালানি সংকট চরম মাত্রায় প্রতিদিন পৌঁছে যাচ্ছে। এই দুটো প্রশ্নের উত্তর আন্তর্জাতিক স্তর নিঃসন্দেহে খুঁজছে। কিন্তু আজকে আমি আপনাদেরকে নতুন একটা আঙ্গিকে এই পুরো বিষয়টা ভাবার অনুরোধ করব। কেন রাশিয়া এই ধরনের প্রস্তাবটি দিল? শুধুই কি যুদ্ধ বন্ধ করার জন্য এই প্রস্তাব? এক কথায় উত্তর যদি আমি বলি তাহলে না। প্রথমত, রাশিয়ার এই প্রস্তাবের পিছনে একটা নিখুঁত অঙ্ক লুকিয়ে আছে। রাশিয়া জানে যদি ইরান রাশিয়ার কাছে তাদের এই ইউরেনিয়াম এনরিচমেন্ট অর্থাৎ নিউক্লিয়ার স্টকপাইলগুলো জমা রাখে, তাহলে আমেরিকার প্রভাব কিন্তু মিডল ইস্ট থেকে কমতে পারে এবং রাশিয়ার গুরুত্ব এক ধাক্কায় অনেকটা কিন্তু বেড়ে যেতে পারে। ফলে আমেরিকার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের কিন্তু পাল্টা চ্যালেঞ্জ এখানে তৈরি করা শুরু হবে। কারণ ইরান যদি আমেরিকার কাছে স্টক ফাইলকে বন্ধক রাখে বা দেয়, তাহলে সারা জীবনের জন্য আমেরিকার কাছে মাথা নত করে নত জানু হয়ে থাকতে হবে ইরানকে। কারণ আমেরিকা কালকে ইচ্ছে করলে সম্পর্ক খারাপ হলে সেই স্টক ফাইলকে ফেরত নাও দিতে পারে। ফলে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমেরিকা মিডল ইস্টের বাকি রাষ্ট্রগুলোকে যেভাবে নিজেদের আয়ত্তে নিয়ে নিয়েছে, ইরানকেও সেইভাবে নিয়ে নিতে পারে। ফলে এইখানে দাঁড়িয়ে রাশিয়ার এন্ট্রি আমেরিকার আধিপত্যকে সম্পূর্ণভাবে বিস্তার লাভ করতে বাধা দেবে, যা কিন্তু পুতিনের নিখুঁত একটা চাল।
পাশাপাশি যদি এই পুরো বিষয়টি রাশিয়া সফলভাবে করতে পারে, তাহলে বিশ্বজুড়ে রাশিয়ার ডিপ্লোম্যাসির যে পাওয়ার তা কিন্তু বাড়বে। মানে রাশিয়া এই যুদ্ধের ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে এবং এমন একটা বিষয়ে তারা আন্তর্জাতিক স্তরকে সাহায্য করতে এগিয়ে এসছে, যেখানে গোটা বিশ্বের কোনো দেশই এই হরমুজ এবং মিডল ইস্টের ক্রাইসিস মুভমেন্টে সরাসরি ইনভলভ হতে চায়নি। ফলে সেখানে দাঁড়িয়ে রাশিয়া বুঝিয়ে দিচ্ছে যে তারা এই পুরো বিষয়ে ইনভলভ হতে চাইছে, অর্থাৎ গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করার জন্য তারা উদ্গ্রীব এবং একই সঙ্গে মিডল ইস্টে আমেরিকার যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্য তারা বন্ধ করতে চায়। এই দুটি পয়েন্টের বাইরেও আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে খালি চোখে দেখা যাচ্ছে না, যা সকলের মাথায় রাখা উচিত। মনে রাখবেন, যদি আমেরিকার কাছে নিউক্লিয়ার স্টকপাইল ইরান জমা রাখে, তাহলে আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র ইসরায়েল সেটার অ্যাক্সেস যে কোনো মুহূর্তে পেয়ে যেতে পারে এবং পরবর্তীকালে এই নিউক্লিয়ার স্টকপাইল ফেরত দেওয়া নিয়ে ইসরায়েল কিন্তু তীব্র বাধার সৃষ্টি করতে পারে, যা আমেরিকাও কিন্তু সমস্যার মধ্যে পড়তে হতে পারে, কারণ আমেরিকা এবং ইসরায়েলের মিডল ইস্টের লং টার্ম জিওপলিটিক্যাল গোল কিন্তু সেম। কিন্তু যদি ইরান রাশিয়ার কাছে এই নিউক্লিয়ার স্টকপাইলকে জমা রাখে, তাহলে ইসরায়েল চাইলেও রাশিয়ার থেকে সেই স্টকপাইলকে ছিনিয়ে নিতে পারবে না। উল্টে ইসরায়েলের কিন্তু কিছু বলারও থাকবে না, কারণ রাশিয়ার সাথে ইসরায়েলের কোনো বিষয়ে কোনো সম্পর্ক নেই এবং ইসরায়েল পরিষ্কার বুঝে যাবে যে তাদের হাতের ধরাছোঁয়ার বাইরে কিন্তু এই নিউক্লিয়ার স্টকপাইলটি চলে গেছে। ফলে রাশিয়া এখানে এক ঢিলে দুটি নয়, তিনটে পাখি মেরে দিয়েছে, যা কিন্তু এই গোটা বিশ্বের সমীকরণ কোন দিকে যেতে চলেছে তা কিন্তু নির্ধারিত হতে চলেছে। এবং রাশিয়া যদি সত্যি এই পুরো বিষয়টিকে ক্র্যাশ করতে পারে, তাহলে কিন্তু গ্লোবাল পাওয়ার শিফট পরিষ্কার কিন্তু খালি চোখেই দেখা যাবে এবং বোঝা যাবে রাশিয়া কিন্তু এই মুহূর্তে ডিসাইডিং ফ্যাক্টর। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কালকে ইসরায়েলের পক্ষ থেকে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ করা হয় এবং এক্ষেত্রে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিন স্যার ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে শুধু কথাবার্তা বলেন এবং ইসরায়েল পরিষ্কারভাবে ইরানের বিপক্ষে বিশ্বে জোট তৈরি করার চেষ্টা করছে এবং ইসরায়েল বুঝেছে যে ভারতকে ছাড়া বর্তমানে কোনো জোটই সম্ভব নয়, কারণ ভারতই একমাত্র রাষ্ট্র যাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত ভালো। চীনের সঙ্গে ভারত ব্যালেন্স ডিপ্লোম্যাসি মেনটেন করে, মিডল ইস্টের কোনো রাষ্ট্রের সঙ্গে ভারতের কোনো সংঘাত নেই। ফলে ভারতকে ছাড়া কোনো আন্তর্জাতিক জোট এই মুহূর্তে হতে পারে না। ফলে কালকে ভারতকে ফোন করা হয় ইসরায়েলের পক্ষ থেকে এবং ইসরায়েল পরিষ্কারভাবে বলছে যেভাবে এইভাবে হরমুজ প্রণালী ইরান যেভাবে বন্ধ রেখেছে তা আসলে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং তারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে পাশ কাটিয়ে আরও একটা শব্দের প্রয়োগ করেছে, যেটাকে বলা হচ্ছে ইকোনমিক্যাল টেরোরিজম, অর্থাৎ অর্থনৈতিক সন্ত্রাসবাদ, যেখানে পুরো বিষয়টি সামরিক সংঘাতে আর আটকে নেই, অর্থনৈতিক সংঘাতের দিকে এগিয়ে গেছে। কারণ হরমুজ প্রণালী বন্ধ মানে গোটা বিশ্বের অর্থনীতি কার্যত তালমাটাল জায়গায় পৌঁছে গেছে। ফলে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে চলেছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতবর্ষের বিদেশমন্ত্রীর এই কথোপকথনের পর। ফলে সব মিলিয়ে রাশিয়ার এমন একটি চমকপ্রদ অফার যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। একই সঙ্গে ইসরায়েলের একটি ফোন যা ভারতের বিদেশমন্ত্রীকে ডক্টর জয়শঙ্করকে করা হয়, যেখানে বিশ্বে নতুন সমীকরণ তৈরি হওয়া কার্যত সময়ের অপেক্ষা এবং যে কাজ ডোনাল্ড ট্রাম্প করতে পারছেন না তা ভারতকে কেন্দ্র করেই ইসরায়েল করতে চাইছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। পাশাপাশি কালকে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির পক্ষ থেকে একটি সতর্কতা এসছে, সেখানে তারা পরিষ্কার বলছেন যে এপ্রিল মাসটি বিশ্ব অর্থনীতির জন্য সব থেকে কঠিন সময়। মানে এপ্রিল মাসে এখনো অবধি কোনো জাহাজকে লোডই করা সম্ভব হয়নি। ফলে যদি কোনো জাহাজকে লোড করা না হয়, তাহলে একটি জাহাজ অন্য জায়গা থেকে যাওয়া তো দূরের কথা, যাত্রাটাই শুরু করতে পারবে না। ফলে এই অর্থনীতি সরাসরি এফেক্টেড হতে চলেছে এবং হরমুজকে নিয়ে যদি টালবাহানা আরও 3 দিন বজায় থাকে, তাহলে কিন্তু বিশ্বের যে ইকোনমিক্যাল সেক্টর তা কিন্তু মারাত্মকভাবে ধাক্কা খেতে পারে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পরিস্থিতি কোন দিকে যায় সেটা জানার জন্য কিন্তু অপেক্ষা করতেই হবে আর কিছুক্ষণ। অসংখ্য আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে। তবে আপনারা কমেন্টে জানাবেন রাশিয়ার এই অফার আপনারা কিভাবে দেখছেন, ইরানের কি করা উচিত, রাশিয়াকে স্টক ফাইল জমা দেওয়া উচিত
নাকি আমেরিকার উপর ভরসা রাখা উচিত? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।